যারা শাহরিয়ার সাম্যকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে বিচার দাবি করছি এবং সেই নিহত আমাদের ছাত্রনেতা সৌম্য, যিনি এই 5ই আগস্ট যে 24-এর গণ অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা ছিল, তার এই মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং দোষীদেরকে গ্রেফতার এবং বিচার দাবি করছি। একই সাথে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 9 মাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে। ফজলুল হক হলে একটা বহিরাগতকে পিটিয়ে মারা হলো, আর এবার একজন ছাত্রকে হত্যা করা হলো বাংলা একাডেমির সামনে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর পোশাককে কেন্দ্র করে যে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়িত্ব নিল না। মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনার নির্ভীকভাবে চেয়ে চেয়ে শুধু দেখলো এবং কিছু লিপ সার্ভিস দিল যে কী করা উচিত। এখন আমার বক্তব্য, এই ভিসির আমলে 3টা ঘটনা ঘটল। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, কিন্তু তিনি এই বিশ্ববিদ্যালয়ের খুব সব ছাত্র ছিলেন, শিক্ষক। আবার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাট এই শিক্ষক ছিলেন। হ্যাঁ, এটা হবে। আর প্রক্টর তো সরাসরি দায়ী হতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলার জন্য সবসময় প্রক্টরই হলো ফার্স্ট ম্যান টু হ্যান্ডেল অল দিস আপনার ইনডিসিপ্লিন। প্রক্টরেরও কোনো জবাব নেই। অন্তত ভদ্রতা সংস্কৃতিতে এবং আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রক্টর তো ওই সময় পদত্যাগ করা উচিত ছিল, যে তিনি 3টা ঘটনা পরপর ঘটলো, তাই না? বিশ্ববিদ্যালয় প্রশাসন যতই অটোনমাস হোক, আপনার তাদের তো আপনার একটা নৈতিক দায়িত্ব যে শিক্ষার্থীদের আপনার নিরাপত্তা দেওয়া, সেটা তারা পারল না। এখন আমি একটু এই বিশ্ববিদ্যালয় থেকে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। দেখেন, বাংলাদেশের কালচারটা কি শুরু হয়ে গেছে, আন্দোলনের কালচারটা, যে আওয়ামী লীগ ব্যান হবে কি হবে না, এইটা যখন আলোচনায় আসলো, যেটা আইনি প্রক্রিয়া না রাজনৈতিক অভিপ্রায় হবে, তাই না? আমরা ফেব্রুয়ারি মাসে যখন বিএনপি বলল যে আওয়ামী লীগকে ব্যান করা উচিত, এই বছর ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেটি বিচারিক প্রক্রিয়া, তো তারপরে প্রশ্ন আসলো যে এটা কি আপনার আইনি প্রক্রিয়ায় না রাজনৈতিক অভিপ্রায়। আমি তখন দেখলাম আইন উপদেষ্টা একটা বক্তব্য দিল যে নির্বাহী আদেশে আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের ইচ্ছা হলো আইনি প্রক্রিয়ায় অথবা রাজনৈতিক অভিপ্রায়। তো রাজনৈতিক অভিপ্রায় মানে রাজনৈতিক সমস্ত দল কিন্তু এই বিষয়ে ঐক্যমত ছিল, তখন বাকি ছিল আইনি প্রক্রিয়াটা। সেইটা সরকার এবার করলো, আইসিটি অ্যাক্টে একটা আইন ইনকর্পোরেট করলো। এখানে একটু প্রশ্ন আছে যে এই যে আইসিটি অ্যাক্টটা, এটা তো আমার চাইতে রাসনা ইমাম উনি ভালো জানবেন, যেহেতু আমি এই বিষয়ের ছাত্র নাই, পত্রিকা পড়ে যতটুকু জানি যে এই আইসিটি অ্যাক্টে রাজনৈতিক দল ব্যানের একটা সিদ্ধান্ত ছিল যখন শেখ হাসিনার আমলে। এই সরকার এসে এইটা নাকি চেঞ্জ করলো, সংশোধন করে এই সরকার চাচ্ছিল, চেঞ্জ করলো, পরে আবার এখন ইনকর্পোরেট করতে হলো। এখানে একটা মতলববাজি, তাই না? এখানে একটা সরকারের মতলববাজি। কিন্তু এখন আইনি প্রক্রিয়ায় এইটা ব্যান তো হলো না, যে যতদিন না বিচার শেষ হয় ততদিন তারা কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম তো আওয়ামী লীগ করে না, এখানেও একটা মতলববাজি। কিন্তু মানুষ চাইলো কি আর তারা করলো কি? আর কালচারটা কি শুরু করলো, যে কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে কিছু চাইলেই তাকে দিতে হবে সব কিছু। দেখেন, এই কালচারটা শুরু করছে এই সরকার। যখন 8ই আগস্টে সরকার ওথ নেওয়ার পরে যখন একদল ছাত্র আপনার সচিবালয়ের ভিতর ঢুকে বলল যে আমরা পরীক্ষা ছাড়া পাশ করব, সরকার সেটা মেনে নিল। এইবার শুরু হলো আপনার ঝাঁকে ঝাঁকে, মানে একদম সে পঙ্গপালের মতো শত শত প্রফেশনালসরা শাহবাগকে একদম আপনার আন্দোলনের একটা ব্রিডিং গ্রাউন্ড বানায় দিল। সেখান থেকে মানে আপনার শুধু আন্দোলনের দাবি উঠতো যে এই সরকার, যেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যার একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, তার কাছে সব দাবি দেওয়া পেশে একটা সরকারের পরিণত হলো। সর্বশেষ করলো কি, যে এই যে দেখেন, এই আওয়ামী লীগকে ব্যান করতে হবে কি হবে না, সব দলের ঐক্যমত রয়েছে। আপনার আইনি প্রক্রিয়া যেটা করলো সেটা করতে পারতো, তা না, তিনি ছাত্রদেরকে এইটা প্রভোক করলো, এক ধরনের প্রভোকেশন। কারণ আমরা সবাই রাজি ছিলাম, এইটা এই প্রভোকেশন করলো এবং তার ফলে হলো কি, আজকেও দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাস ভরে ভরে এসে এই যমুনার সামনে।
তার মানে কি, আমি আর নার্সদের কথা বললেন, মানে কি সরকার কি চাচ্ছে দেশে একটা আনস্টেবল, এটা তো আনস্টেবল পরিবেশ। আজকে ঢাকা শহর পুরো একদম ট্রাফিক জ্যাম ছিল, তাই না? পুরো ঢাকা শহরের মানুষ আজকে স্থবির হয়ে গিয়েছিল। তো এখন সরকার কি চাচ্ছে যে এরকম মব, এগুলোকে যদি মব বলি তারা অনেকে শুনতে খুব খারাপ লাগে। মব যেহেতু যদি বিপ্লব হতো তাহলে মব, আমি মব না বলে এটাকে আমি জায়েজ বলতাম, যে মবের বিপ্লবের পরে সব কিছুই জায়েজ। কিন্তু যদি গণ অভ্যুত্থান তারপরে এগুলো হচ্ছে, তখন এটাকে মব বলতেই পারি। এই মব করে করে, এই মব কালচার সৃষ্টি করে দেশে একটা আনস্টেবল সৃষ্টি করে তিনি যে স্পেসটা নিচ্ছেন, তার সেই স্পেসটা কি তিনি নিজের অপরিহার্যতা প্রমাণের জন্য তিনি স্পেসটা নিচ্ছেন, না কাউকে শক্তি সঞ্চয় করবে দেওয়ার জন্য একটি, যেহেতু তিনি বলেছেন যে হয়তো আমার এই কথা অনেকে ভালো লাগবে না, যেহেতু আমাদের যে নতুন রাজনৈতিক শক্তিটা এসেছে তাদেরকে তো তিনি বলেছিলেন যে রাজনৈতিক দল গঠন করতে, তারপরে মাস্টার মাইন্ড, আরও অনেক কথা বলেছিলেন না। এবং আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা উপদেষ্টায় গিয়েছিল তাদের থেকে একজন পদত্যাগ করে একটা দল গঠন করলো, আবার 2 জন উপদেষ্টা রয়ে গেল। অর্থাৎ বর্তমান যে নতুন ছাত্র সংগঠন তাদের সাথে এই সরকারের একটা নেক্সাস রয়েছে, তাই না? একটা নেক্সাস রয়ে গেছে। তাহলে তিনি কি আপনার এই যে শক্তি স্পেসটা দিচ্ছে, এর ফলে যে শক্তি উৎপাদন হচ্ছে, এটা কি তিনি নিজের জন্য কাজে লাগাবেন, না কাউকে দল গঠন করার আপনার এবং শক্তি সঞ্চয় করবার সুযোগ করে দিচ্ছেন? সুতরাং আপনার এই যে কালচারটা তিনি শুরু করলেন যে মব করলেই সব কিছু আপনার জায়েজ হয়ে গেল, এখন যদি একদল লোক যে বলে যে আপনার কালকে নির্বাচন দিতে হবে, সরকার কি দিতে পারবে? আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করার হলো, নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ হলো, বা তার আগেই আমরা কিন্তু সবাই বলেছি, বিএনপির কোনো নেতা কি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা অমুক তমুক? আমরা বলেছি যে বাংলাদেশের এই রাজনীতিতে মাফিয়া, আয়নাঘরের প্রতিষ্ঠাতা, দুর্নীতিবাজ, গণহত্যারা, এদের বাংলাদেশের মানুষ রাজনীতি দেখতে চায় না। এবং আমরা বলছি যে সরকার দেরিতে হলেও তার যে বোধোদয় হয়েছে যে এই আওয়ামী লীগের কার্যক্রমকে ব্যান করেছে। আমরা চাইলাম সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হোক। আমরা প্রত্যেকেই বলেছি, সাহেব মুস্তাফি যেহেতু আমাদের সব বক্তব্য দেখেনি, আমাদের কোনো নেতা, আমরা আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধের ব্যাপারে আমরা সবচেয়ে সোচ্চার, যে আওয়ামী লীগ আপনার রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের তার অফেন্সের জন্য, এবং আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের রাজনীতি করে তারই ফ্যাসিবাদের জাগরণ হবে, এইটা আমরা বলেছি। এখন আপনি নির্বাচনের নিয়ে যে অনিশ্চয়তা দেখেন, এবার একটু বলি, ডক্টর ইউনূস ওই যে বাংলাদেশের এই যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা মিটিং করেছিল, সেখানে আমি দেখলাম তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তার কোনো নাকি ইচ্ছা নেই, এবং খুব সম্ভব আপনার আল জাজিরা বা কোনো একটা টেলিভিশন, ইন্টারন্যাশনাল টেলিভিশন উনি বলেছিল, একই কথা বলেছিল, তাই না? তিনি তাহলে এখন রাখতে পারলেন তার সে কথাটা? পারলেন? তারপর তিনি বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয়, নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দিলেন। 2 ঘন্টা পরে দেখলাম তার প্রেস উইং থেকে টোটাল এই নিউজটাকে হারিয়ে দিল এবং বলল যে এরকম কথা ডক্টর ইউনূস বলেনি। তাহলে তিনি যে টেন্টেটিভ ডেট 2টা দিচ্ছেন, ডিসেম্বর টু জানুয়ারি, যে একটা সুপারফিশিয়াল কথা বললেন, এটা যে উনি থাকবেন তার কতটুকু আপনি গ্যারান্টি পাচ্ছেন? কারণ এর আগে তো 2-3টা কথা তিনি দেখলাম। আমি তো আওয়ামী লীগের ব্যানের পক্ষে, কিন্তু তিনি তো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের, আমার ওনার নেতৃত্বের নাম মনে নেই, বাংলাদেশে মিটিং করেছিলেন, তিনি বলেছিলেন এই কথা, সবাই তখন জানেন। সরকারের কোনো চিন্তা নেই। আর দেখেন, ছাত্রদের একটা কথা বলি, যে জুলাই চার্টার বলো, হঠাৎ করে রাত্রেবেলা যমুনায় যায় বলো যে এইটা জুলাই চার্টার, এটা কি পলিটিক্যাল হইলো? পলিটিক্যাল কোনো জিনিস বাস্তবায়ন করে একটা প্রসেসের মধ্যে যেতে হবে, ইউ গো থ্রু এ প্রসেস, তাই না? এই জুলাই চার্টারটা কি এখন তো বিএনপি সমাধানটা দিল, যে ঐক্যমত কমিশনের সাথে, মানে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যে সমস্ত প্রস্তাব দিয়েছি, এখানে আমরা যেখানে একমত হয়েছি, কমন যে সমস্ত জিনিস একমত, সেইটাই হবে জুলাই চার্টার। তারা একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে বিএনপি সাথে দিল না। আপনারা হঠাৎ করে রাত্রি এসে বলবেন যমুনায় দাঁড়িয়ে বা শাহবাগে দাঁড়িয়ে, আর পলিটিক্যাল পার্টিসগুলো আপনার হ্যামিলনের বাসিওয়ালার সেই সুরের মতো ছুটতে থাকবে, এটা তো পলিটিক্সের থিওরিতে পড়ে না, এটা তো হয় না, এটা আপনি বলছেন। আর একটা বললেন যে বিএনপি পেছন থেকে আন্দোলন করে, আমার এটা বলতে ইচ্ছা করছে না, তারপর আমার বলতে হয়। 3রা আগস্ট যখন আমাদের 4জন ছাত্রনেতা, যারা আজকে পোস্টার বয় এই
24-এর গণ অভ্যুত্থানের 5 জন, একজন একটা মেয়েও ছিল, 5 জনকে যখন গ্রেফতার করা হলো ডিবি অফিসে, তখন কি আন্দোলনটা আপনারা বন্ধ করে দিয়েছিলেন না? তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠন আপনারাও কথাবার্তা বলে আবার তো আন্দোলন চালালেন। 5ই আগস্টে গণ অভ্যুত্থান হলো, আপনারা কিন্তু বন্ধ করেছিলেন 3রা আগস্ট। এটা আমি বলতে চাইনি, এটা কিন্তু ইতিহাসে আছে। এটা আরেকটা হলো যে দেখেন, যে আমি একটু প্রশ্ন করি যে এই যে আপনার আওয়ামী লীগ যে আইসিটি অ্যাক্টে বলা হচ্ছে যে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের নিষিদ্ধ করা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু যে শুধু আওয়ামী লীগ কি মানবতা বিরোধী অপরাধ করেছে, না আইনটা কি আওয়ামী লীগ ব্যান না মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যান? এইটা একটা বড় প্রশ্ন। এটা আমি জানি না, এটা রাসনা ইমাম উনি ভালো বলতে পারেন। বিচার হচ্ছে তাদের উদ্দেশ্যেই বলা হবে। তার মানে কি আপনি শুধুমাত্র আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কি আইনটা করেছেন, না মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের উদ্দেশ্য করে আইনটা করেছেন? সেজন্য আমি বলছি যে আর একটা বলছে যে আপনার দেখেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই যে নতুন ছাত্র সংগঠনের সার্জিস আলমকে একবার বললো না যে কম অপরাধ, বেশি অপরাধ, মাঝারি অপরাধ এদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে। তারপরে একবার বললো না যে আপনার স্থানীয় যারা নির্বাচিত তখন ছিল অনির্বাচিত স্বৈরাচারের আমলে, মানে ফ্যাসিবাদের আমলে, তাদেরকে দিয়ে বৈঠক করে এটা ওই স্থানীয় সরকার এইটা কি আওয়ামী লীগের সাথে দহরম মহরম হয় না? ইভেন এই যে এনসিপি এবং জামাতের যে আপনার যে গন্ডগোলটা দেখলাম এই যে এখানে যমুনাতে, সেখানে দেখলাম যে জামাতের এটা একটু বলেনি, জামাতও আওয়ামী লীগকে নিয়ে অনেক দহরম মহরম করলো। প্রেস ক্লাবে যখন জামাতের আমির এবং আওয়ামী লীগের সাংবাদিক মঞ্জুর হাসান বুলবুল, তার ইকবাল সোবান, আরও কারা কারা নিয়ে ছবি তুললো, তারপরে বলল যে আওয়ামী লীগকে বিচার করা যেতে পারে। তারপর লন্ডনে যায় তাদের আমির বলল যে বারবার ফ্যাসিস্ট শুনতে ভাল লাগে না, তাই না? আবার দেখলাম যে এই যে আপনার এই মানবতা বিরোধী বিচারের জন্য যখন যমুনার সামনে আপনারা রাত্রিবেলা সমাবেশটা করলেন, এটা করলেন, সেখানে আবার দেখলাম কি জাতীয় সঙ্গীত বন্ধ করে দিতে হবে, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। তারপরে এইটা বলে গোলাম আজমের বাংলা, এটা কোন ধরনের কথা? তাহলে আমি তো এনসিপির কাছেও আমি আবেদন যে আপনারা কি তাহলে 71-এর চেতনা এবং আওয়ামী লীগকে যে আগে যেটা বললাম যে আওয়ামী লীগের এই যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটা আপনারা নিয়েছেন সার্জিস আলমের ওই বক্তব্যে, এবং আপনাদের বিভিন্ন স্থানীয় নির্বাচনের অনির্বাচিত প্রতিনিধি নিয়ে যে মিটিংটা করেছেন, আপনাদের আসলে উদ্দেশ্যটা কি, তাই না? আমরা তো আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক, যেহেতু আমরা একত্রে এই আন্দোলনটা করলাম, 17 বছরের যে আন্দোলনের পটভূমি আমরা তৈরি করেছিলাম। আমরা বিএনপি প্রত্যেকবার বলেছি যে নেপোলিয়ন বোনাপার্টকে যেমন ফ্রান্স বিপ্লবের সন্তান বলা হয়, আমরা বলেছি যে এই আন্দোলনের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিন্তু শুধু এনসিপি বোঝায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠনের সমন্বয় একটা কম্বাইন্ড ইউনাইটেড স্টুডেন্ট ফোর্স। এই বৈষম্য বিরোধীকে বলা হয় যে এই 25-24-এর গণ অভ্যুত্থানের সন্তান। এখন সেই সন্তানদের একটা অংশ, বিক্ষিপ্ত একটি অংশ, মানে একটি অংশ চলে এসে সরকারের প্রযত্নে একটা রাজনৈতিক দল গঠন করেছে, এবং সেই দলকে আমরাই সবচেয়ে আগে কংগ্রাচুলেট করেছি। কারণ বিএনপির আদর্শটা হলো মাল্টি পার্টি ডেমোক্রেসি, শত মত ফুটতে দাও, শত ফুল ফুটতে দাও। আমরা সেই পার্টিকে কংগ্রাচুলেট করি। কিন্তু একটা প্রশ্ন রেখেছিলাম যে যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্টের ক্যারেক্টারটা হলো নিউট্রাল, অতএব এই ইন্টারিম গভর্নমেন্টের থেকে কোনো অংশ বেরিয়ে এসে যদি সংগঠন তৈরি করে, তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্ট সংগঠন তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করে, সংগঠন তৈরি করে সমস্যা নেই, নির্বাচনে অংশগ্রহণ করে একই নির্বাচনে, তাহলে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? তখন কি এই ইন্টারিম গভর্নমেন্ট একটা প্রশ্নের সম্মুখীন হয় না, বিতর্কিত হয় না? নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে, এই ধরনের রাজনৈতিক দল স্বাধীনতার পরে হয়েছে। 71 সালে স্বাধীনতা যুদ্ধের পর আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করে জাসদ তৈরি হয়েছিল, আর এই দলটি ক্ষমতার সাথে আপোষ করে তৈরি হলো। এই দুইটা পার্থক্য, এবং এই দলটির প্রতি আমাদের অনেকের অনেক আস্থা ছিল। কিন্তু যেভাবে চাঁদাবাজিতে এবং নিয়োগ বাণিজ্যতে পত্রিকা আসছে,
এটা তো পুরনো রাজনৈতিক যে ক্রিমিনালাইজেশন তার থেকে ব্যতিক্রমধর্মী কিছু না। সব কথা বলতে গেলে তো 2 মিনিটে হবে না, এটা সবাই জানেন। তারা কি নতুন কিছু পাল্টাতে পেরেছে? কারণ তারা যে ক্ষমতার সাথে আপোষ করেছে, আর জাসদ কিন্তু আপোষ করেছিল না, চ্যালেঞ্জ করেছিল, তারপর টিকতে পারেনি। কেন? এরপরে তারা আপনার ডেট্রিমেন্টাল কাজে, অর্থাৎ এটা আপনার আপনার টেরোরিজমের সাথে জড়িত হয়ে গেছে, টিকতে পারলো না। আর এই দলটা ক্ষমতার সাথে আপোষ করে আপনার করাপশনের সাথে জড়িত হয়ে গেল, নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন, আর্ট বাট মাজার সব কিছু পত্রিকায় আসলে, আমার বক্তব্য না, পত্রিকায় আপনি দেখবেন। আরেকটা কথা বললো যে বিদেশে যারা আছে আমাদের দেশ থেকে ডুয়েল সিটিজেন একটা লিমিটেশনস কিন্তু আছে, তাদের ওথ থাকে কিন্তু বাইবন যে কান্ট্রি, এই কান্ট্রিতে ওথটা থাকে ওই দেশে, তাই না? একজন ডুয়েল সিটিজেনের নাগরিককে এনে উনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানিয়েছেন। তিনি কি খেলটা দেখালেন বিনিয়োগ সম্মেলনের নামে? হাসিনা দেখাইছিল আপনার হাতির জিলে ঘরে ঘরে বিদ্যুৎ, 100 ভাগ বিদ্যুৎ, তখন মানুষ বিদ্যুৎ পাচ্ছেন না। পলিটিক্যাল সায়েন্সে বলে যে পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকতে একটা দেশে যদি আনসার্টেনিটি থাকে, তাহলে সেখানে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশি উদ্যোক্তারা বিনিয়োগ করছে না। তিনি একটা ওইখানে এরকম একটা আপনার মৎস্য বসালেন যে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য 5 কোটি টাকা খরচ করলেন। পরে দেখলাম একটা অশ্বডিম্ব প্রসব হলো, সে কি 3100 কোটি টাকা নাকি বিনিয়োগ করেছে। আমি বুঝলাম না কোন সেক্টরে আসলো 3100 কোটি টাকা। আপনার অর্থাৎ বিনিয়োগের যে পরিবেশ নেই, সবাই বলছে। এবং পত্রিকাগুলো কালকে তো দেখলাম আমি, বণিক পাত্রায় লিখলো যে বাংলাদেশে বিনিয়োগ কমছে। অর্থাৎ এই যে শেখ হাসিনার মতো কিছু এক্সপোজার দেখাচ্ছেন আপনি, যে ঘরে ঘরে বিদ্যুতের মতো যে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য তিনি একটা 5 কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্বন্ধে আরেকটি কথা ও বলল যে 3 জোটের রূপরেখা নাকি আপনার, মানে এটা কি সত্য? যারা পলিটিক্স করে 90-এর গণ-অভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিল, সত্য? 3 জোটের রূপরেখা কি ছিল? 3 জোটের রূপরেখা ছিল এরশাদ মওদুদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, মওদুদের কাছ থেকে ক্ষমতা নেবে বিচারপতি শাহাবুদ্দিন। বিচারপতি শাহাবুদ্দিন তিনি যখন প্রেসিডেন্ট থেকে চলে যাবেন, তখন তিনি আবার তার আগের পদে ফিরে যাবেন। আর একটা ছিল যে রেডিও টেলিভিশনগুলো স্বায়ত্তশাসন, মানে রেডিও টেলিভিশনগুলো আপনার সবাই দেখতে পারবে।